আজকে আরেকটি ঘটনা ঘটেছে, আজব ঘটনা। মানসিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। আপনারা জানেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছে কি না এ নিয়ে বহু বিতর্কের পর আমরা বিশ্বাস করে নিয়েছি যে নেতানিয়াহু বেঁচে আছে। তবে নেতানিয়াহু বেঁচে আছে কিভাবে, এটি আসলে খুবই রহস্যজনক। কারণ তিনি শারীরিকভাবে কোথাও উপস্থিত হন না, তিনি একজন পুরুষের মতো বিভিন্ন বাংকারে বাংকারে লুকিয়ে আছেন এবং তিনি সাংবাদিকদের সাথে দেখা করেন না এবং কোনো ক্যামেরার সামনে আসেন না। কার্যত সে ডেট বলা যায় একরকম। এভাবে লুকিয়ে কেউ কখনো, মানে দেশের প্রধান অন্ততপক্ষে কখনোই যুদ্ধের সময় এভাবে লুকিয়ে যুদ্ধ করার ইতিহাস অন্ততপক্ষে মুসলিম বিশ্বে নাই। মুসলিম বিশ্ব দেখিয়ে দিয়েছে ইরানের প্রধান নিজে এত কিছুর পরেও নিজের ঘরে বসে মিটিং করে নিজে আত্মাহুতি দিয়েছে বা প্রাণ দিয়েছে শুধুমাত্র দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য। এটাই হলো মুসলিম নেতাদের বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে, পশ্চিমাদের মনে রাখতে হবে। এবং আয়াতুল্লাহ খামেনি, আলী খামেনি কিন্তু মরে যাওয়ার আগে বলেছিলেন যে পশ্চিমারা ভুল করছে, পশ্চিমারা মুসলিমদের ইতিহাস জানে না। সঠিক। কেন বললাম কথাগুলো? হাসবেন। আরেকটি ঘটনা আজকে, বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট যে, আপনাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী হলো নেতানিয়াহু, কিন্তু প্রেসিডেন্ট যিনি, তিনি আজকে একটা শহরে, ইসরায়েলের একটি শহরে তিনি যুদ্ধের ব্যাপারে ব্রিফিং করতেছিলেন সাংবাদিকদের কাছে। একটা মানে যেখানে একটা ইরানি আক্রমণ হয়েছিল সেই জায়গাটি তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন। ঠিক একই জায়গাতে যেখানে উনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, ঠিক একই জায়গাতে আবারও ইরান হামলা করেছিল, ঠিক কাছেই। এই যে একটা দৌড় দিলেন উনি, এটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রেসিডেন্ট যে দৌড় দিয়েছে যখন শুনেছে যে একটা সাইরেন বাজা শুরু করেছে, কারণ দেশে তো আবার রাডার আছে, রাডার সিস্টেমে সাইরেন বাজায় যে বোমা আসছে, মিসাইল আসছে, আক্রমণ আসছে। এটি আগে ভাগে সাইরেন যখন বাজায় তখন সব লুকিয়ে বাংকারে লুকায় এবং মাটির নিচে লুকিয়ে যায়। এরপর কিছু বাঁচার চেষ্টা করে, মানে একটা বোকার মতো তারা বাঁচার কোনো রকম বেঁচে আছে। এই বোকা জাতি এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গ দিয়ে, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে তারা দখল করবার চেষ্টা করছে, কিন্তু পারেনি ইরান। আমি মনে করি যে পুরো মধ্যপ্রাচ্যের একটি রক্ষক হিসেবে কাজ করছে, বড় ধরনের রক্ষক হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে 48 ঘন্টার সময় দিয়েও, 48 আলটিমেটাম মানে হলো যে 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী এখন যে কোনো অ্যাটম বোমের চেয়ে বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করছে ইরানের পক্ষে, এবং ইরান সারা পৃথিবীর এখন পুরো নার্ভ আটকে রেখেছে, পুরো অর্থনীতিকে স্টাক করে রেখেছে। এই অবস্থাতে সারা বিশ্বের মানুষ এখন ইরানের কাছে ধর্ণা দিচ্ছে। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের আরেক পা চাটা গোলাম। সেই দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কথা বাদ দিয়ে তারাও এখন দেখা যাচ্ছে যে ইরানের কাছে বলছে, বাবা আমাদেরকে একটু সুযোগ দাও, আমাদের জাহাজগুলি যেতে দাও, না হলে কিন্তু ওই দেশে গত 17 বছরের মধ্যে এতটা ইনফ্লেশন হয়নি, আর্থিকভাবে এতটা অধপতন হয়নি যে গত মাত্র 24 দিনে যে অবস্থা হয়েছে। যে কারণে এখন যুক্তরাষ্ট্রের কথা বাদ দিয়ে তারা এখন ইরানের কাছে হাত জোর করে বলেছে, আমাদেরকে আমাদের শিপগুলিকে যেতে দাও, আমরা যে কোনো ধরনের শর্ত মানতে রাজি আছি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা কেউই শোনেনি। যেসব দেশগুলি দেখা যাচ্ছে যে যেসব দেশের শিপ, বিশেষ করে জাহাজগুলি এই হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছে, তারা সবাই কোনো না কোনো উপায়ে ইরানের সাথে যোগাযোগ করে ইরানের মাধ্যমে, হরমুজ প্রণালীর মাধ্যমে তাদের জাহাজগুলিকে নেবার চেষ্টা করছে। তার মানে এখন কার্যত ইরান এর কাছে মোটামুটি সারা বিশ্বের অর্থনীতি কবজায় রয়েছে। অর্থনীতি যার, যুদ্ধর বিজয় তার। মাথায় রাখতে হবে আপনাকে। কারণ হলো যুক্তরাষ্ট্র কেন যুদ্ধ করে? অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, ডলারকে নিয়ন্ত্রণ করবার জন্য, শক্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য। এইভাবে যে ইরানের কাছে এসে মাইনকাচিপাতে পড়ে যাবে, মানে চোরাবালির মধ্যে পড়ে গেছে কিন্তু যুক্তরাষ্ট্র। সামনের সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবী চলবে কিনা এই নিয়ে বড় প্রশ্ন উঠছে। আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের হাত থেকে এই মুহূর্তে এই পর্যায়ে ব্যাক করবে, এটি কিভাবে ব্যাক করবে এ নিয়েও কিন্তু যথেষ্ট সন্দিহান। মানে কোনো অজুহাত কিন্তু এখনো দাঁড় করাতে পারেনি। মিথ্যা কথা বলেছে যে ইরানের নেতাদের সাথে কথা হয়েছে, এবং দেখুন কত বড় অসভ্য হতে পারলে এ ধরনের মিথ্যা দাবি করতে পারে। বলেছে আমার ইরানের সাথে, মানে ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের সর্বোচ্চ নেতাদের সাথে আমার কথা হয়েছে, এবং কি বলে নির্ভরযোগ্য, এবং কি বলা যায় এটাকে,
যাদের ইরানে যেসব নেতাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, অথচ ইরানের স্পিকার তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এই ধরনের কোনো কথা কারো সাথে হয়নি, এটি মিথ্যা বলেছেন, ভুয়া বলেছেন। নির্লজ্জ বেহায়ের মতো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমার সবার সাথে কথা এবং আমরা ইরানের সাথে একটা চুক্তিও করতে যাচ্ছি, হুইচ ইজ নট ট্রু। চুক্তির ব্যাপারে কোনো কথা হয়নি, ইরান সরাসরি বলে দিয়েছে এমন কোনো কথা হয়নি। এখন এটি আমি এর আগেও বলেছি যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের চিপার মধ্যে পড়ে গেছে। এখান থেকে বের হবার জন্য সে কোনো না কোনো একটা উপায় খোঁজার জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ভেবেছে যে ইরান ভয়ে যোগাযোগ করবে এবং এই 48 ঘন্টার মধ্যে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবে যুক্তরাষ্ট্র। সেটি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি করেছে, তাদের যে মিত্র কয়েকটা শক্তি আছে, কোন রকম মিত্র শক্তি, সেটি হল পাকিস্তান, টার্কি এবং সৌদি আরব, তাদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে কথা বলবার চেষ্টা করেছে এবং তাদের উপরে ভিত্তি করেই বলেছে যে আমাদের মানে তাদের সাথে যোগাযোগ হয়েছে, অথচ যোগাযোগ যুক্তরাষ্ট্রের সাথে কারোর সাথে হয়নি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি এই যুদ্ধে শেষ হবার পর যদি ইরানের মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি এভাবেই পেছনে চলে যায়, ফিরে যায়, তাহলে কার্যত প্র্যাকটিক্যালি ইরানের বিজয় হবে। আর ইরানের যদি বিজয় হয় তাহলে ইরান যে আহ্বান করেছে যে আমরা যদি বিজয় লাভ করি তাহলে এই মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়া সহকারে এই মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়া এই অঞ্চলটির প্রতিবেশী হিসেবে যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা একটা চমৎকার সম্পর্ক করে এইসব দেশগুলির সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করবার জন্য ভূমিকা রাখবে। সুতরাং সত্যিকার অর্থে যদি ইরান এখানে নিজেদের কথা রাখে এবং আশপাশের প্রতিবেশীদেরকে নিয়ে যদি একটি নতুন বিশ্বকে নেতৃত্ব দেবার, বিশেষ করে সৌদি আরবকে বা আশপাশে যে রাষ্ট্রগুলি আছে যারা যেসব দেশে আমাদের আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ রয়েছে, এইসব খনিজ সম্পদকে নিজেদের শক্তিতে রক্ষণাবেক্ষণ করে সারা বিশ্বকে যদি নিজেদের দায়িত্বে সাপ্লাই করতে পারে, সরবরাহ করতে পারে, এসব খনিজ সম্পদ তেল থেকে শুরু করে অন্যান্য যত এলএনজি থেকে শুরু কি না দিয়েছে মধ্যপ্রাচ্যে আল্লাহ সবকিছু দিয়েছে। এগুলো যদি ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেশনের বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রপার ওয়েতে যদি পরিচালনা করা যায় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা যদি পশ্চিমাদের হাতে আবারও চলে যায় তাহলে কিছুই করা যাবে না, কিছুই করতে পারবে না। আমাদের দুঃখ হলো এটাই, এই দেশগুলির মধ্যে এত সম্পদ, ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ দিয়েছে, এই সম্পদগুলিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না মধ্যপ্রাচ্য। সুতরাং এখানে মধ্যপ্রাচ্যকে আমি মনে করি যে প্রযুক্তিতে যেহেতু অনেক অ্যাডভান্সড, আপনাদের মনে রাখতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং আধুনিক ভেরি অ্যাডভান্স যে যুদ্ধ বিমান সেটি হলো F-35, যেটি ইনভিজিবল বলা হয়। কোনো ধরনের রাডার থেকে শুরু করে কোনো ধরনের অস্ত্র বা কোনো ধরনের কি বলা যায় এটাকে ইন্টারসেপ্টর কোনোভাবেই কিন্তু ধরতে পারছে না বা পারে না। এই F-35কে ইরানের মাত্র $3,000 একটি ছোট্ট বোমা সদৃশ্য বোমা ইন্টারসেপ্টর যাই বলুন, এটি কিন্তু আঘাত করেছে। আঘাত করার পর বাধ্য হয়ে এই যুদ্ধ বিমানটি অবতরণ করতে জরুরিভাবে অবতরণ করেছে। সুতরাং এখানে যে সক্ষমতা আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইরানের প্রযুক্তি দিকে ইরান অনেক সক্ষম। যদি এগুলিকে কাজে লাগানো যায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির সাথে যদি তারা কোঅপারেট করে সামনে এগিয়ে চলে তাহলে দারুণ একটা ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি। সবাই দোয়া করবেন ইরানের জন্য, সবাই দোয়া করবেন আমাদের মধ্যপ্রাচ্যের সবগুলি দেশের জন্য এবং দোয়া করবেন যেন শান্তি ফিরে আসে পৃথিবীতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সালাম।